আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিধবা ভাতার আবেদন করে দেখাবো আপনাদেরকে। তো আমরা সর্বপ্রথম ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে লিখবো dssbata.gov, ঠিক আছে? তো আমি এখানে আমার পূর্বে লগইন করা ছিল বিধায় আমি এখানে চেক করে দেখে আমার বুকমার্কে অলরেডি লিঙ্কটা রয়েছে। তো আপনারা এভাবেই সার্চ করবেন এখানে dss.bata.gov.bd এভাবে সার্চ করলে এই ওয়েবসাইটটি চলে আসবে। তারপর আপনারা এখানে খালি করে ক্লিক করবেন। খালি করে ক্লিক করার পরে আমি এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বিভিন্ন ভাতা এখানে রয়েছে। তো আমি আজকে দেখাবো বিধবা ভাতা সম্পর্কে। তো বিধবা ভাতা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন রয়েছে। দেখুন, নাম দেব আমরা বাংলাতে, ঠিক আছে? তারপরে ডান সাইডে দেব ইংরেজিতে। আইডি কার্ডে যেরকম আছে সেরকম দেখে আমরা দেব। তারপরে এখানে এনআইডি নাম্বারের ঘর রয়েছে, সেটা পূরণ করে দিব। জন্ম তারিখ পূরণ করে দিয়ে লিঙ্গ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ১০ + ৫ দুইটা মিলে ১৫, ১৫টা আমরা উত্তরে লিখে দিব। লিখে দেওয়ার পর এই জায়গাতে সবুজ কালারের হবে তখন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন। এখানে ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করব। অর্থাৎ সাবমিটে ক্লিক করলে কি হবে? আমাদের নেক্সট ধাপে যাওয়ার একটা সুযোগ হবে। ঠিক আছে? আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন ছবির ফাইলের আকার ২০০ কেবির কম হতে হবে। ফাইল নির্বাচন করুন। এই জায়গাতে আমি ক্লিক করে দিলাম। এই জায়গাতে ক্লিক করলে আমাদের ছবি দিতে পারবো। তারপরে সিগনেচার দেখতে পাচ্ছেন ২০০ কেবির নিচে হতে হবে। তারপরে এখানে আমরা সিগনেচার দিতে পারবো। তো এইখানে পিতার নাম, তারপর আমি কিন্তু অলরেডি আমার ছবির উপরে এবং সিগনেচারের উপরে একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি। আমার চ্যানেলে সেটি আপনারা পাবেন। কিভাবে আমি তৈরি করছি সাইন এবং ছবিটা, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম। পিতার নাম বাংলা এবং ইংরেজিতে আইডি কার্ড থেকে দেখে দেব। তারপরে মাতার নাম বাংলা, মাতার নাম ইংরাজি। তারপরে এখানে আমরা মোবাইল নাম্বার, যেটি আমরা বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার হিসাবে দিব, সেটি এখানে ক্লিক করে দিব। তারপর আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি বৈবাহিক অবস্থা, তারপরে ধর্ম, তারপরে এখানে বাংলাদেশী স্বাভাবিক অবস্থায় থাকবে। বয়স কত একটা আনুমানিক করে, যেমন বিধবা ভাতার ওনার আইডি কার্ড অনুসারে কত বছর বয়স হয়েছে তার, সেটা এখানে লিখে দিবেন। শিক্ষাগত যোগ্যতা দিবেন। তো শিক্ষাগত যোগ্যতা আমি বেশিরভাগ নিরক্ষর দিয়ে থাকি। তো একটু তারপরে যদিও তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে জিজ্ঞেস করে নিবেন কাস্টমার থেকে। তারপরে এখানে পেশা, মহিলা হলে আমি গৃহিণী দিয়ে থাকি এবং ছেলে হলে এখানে বিভিন্ন ধরনের পেশা রয়েছে। সেই পেশা থেকে আপনি একটা সিলেক্ট করে দিবেন। সেখানে যে পেশায় থাকুক না কেন সেটা সিলেক্ট করে দিবেন। এর নিচে এসে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের তথ্য, বিভাগ, জেলা, এলাকার ধরন। এলাকার ধরনে আপনি যখন ক্লিক করবেন তখন হয়তোবা আপনার কাছে ইউনিয়ন অথবা পৌরসভা দেখাতে পারে। তো আমরা ইউনিয়নে সিলেক্ট করে ডান সাইডে ইউনিয়ন সিলেক্ট করে দিই। তারপর পোস্ট অফিস। তারপর এই জায়গাতে এসে আমি গ্রামের নাম এবং ওয়ার্ড নাম্বার, তারপরে হোল্ডিং নাম্বার, তারপরে উপজেলা, জেলা এগুলো লিখে একটা ঠিকানা আরকি, মোটামুটি একটা ঠিকানা আমি এই ঘরে লিখে দিই। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্থায়ীর মতো একই ঠিকানা। অর্থাৎ বর্তমান ঠিকানা যদি স্থায়ীর মতো হয় তাহলে এখানে আমি টিক মার্ক দিয়ে এই ইয়েগুলো আমি পূরণ করে নিই আরকি। ঠিক আছে? যেমন একই ঠিকানা যদি হয় বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা তাহলে এখানে টিক মার্ক দিতে পারবেন। আর যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ভিন্ন থাকে তাহলে আপনি আলাদা করে এখানে লিখবেন। এখানে টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আসি বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অনুযায়ী বিস্তারিত। ঠিক আছে? এই জায়গাতে কিছু অপশন রয়েছে, এগুলো আপনাদেরকে আস্তে করে আমি দেখাচ্ছি। জাস্ট ওয়েট করেন। তাহলে এই জায়গাতে আমরা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অনুযায়ী বিস্তারিত। আমরা এখন এখানে কি করব? এখানে আমাদের কাজ হচ্ছে স্বাস্থ্যগত কর্মতা ও সংক্রান্ত তথ্য। ঠিক আছে? এখানে আমি ক্লিক করে এখানে আমি সবসময় দিয়ে থাকি সম্পূর্ণ অক্ষম। যদি সে কোনো ধরনের কাজ করতে না পারে, এটা একটা পরীক্ষা। এখানে কিন্তু ফাইলগুলা টিকে থাকার থাকে, চান্স থাকে। এই পরীক্ষাতে যদি ভালো দিতে পারেন তাহলে আপনার এই এটা সফল হবে। ঠিক আছে? আপনার আবেদনটা সফল হবে। এখানে যদি আপনি বড় লোকের ভাব দেখান তাহলে ওইটাকে রিজেক্ট করার সম্ভাবনা থাকে। ঠিক আছে? আমি এখানে যেহেতু একটু বয়স্ক হয়েছে সম্পূর্ণ অক্ষম দিয়েছি। আপনি চাইলে আংশিক কর্ম দিতে পারেন। আমি সম্পূর্ণ অক্ষম দিয়েছি এবং সরকারি, বেসরকারি সুবিধাপ্রাপ্ত বিবরণ। এই জায়গাতে আমি কোনো সুবিধা গ্রহণ করেন না। এখানে ক্লিক করে দিলাম। বাসস্থান, আমি বাসস্থানটা নিজস্বই দিলাম। অর্থাৎ যিনি বসবাস করে যেখানে। ভূমির মালিকানা এখানে আমি ৫ একরের নিচে দিয়ে থাকি এবং বসতভিটাহীন যাদের একেবারে ঘরবাড়ি নেই, ভূমিহীন তাদেরকে বসতভিটাহীন দিয়ে আমি এখানে ৫ একরের নিচে দিয়েছি। তারপরে অর্থাৎ ০.৫ বলতে এটা একেবারে কম জমি আরকি।
বার্ষিক আয় দিয়েছি ৩৬,০০০ টাকা পর্যন্ত। তারপরে গত ১ বছর এখানে এইখানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা ও বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা? তাহলে আমরা এখানে সবসময় দিয়ে থাকি না। কোনো ধরনের সহায়তা পাই নাই, সেভাবে দিয়েছি। এখন আসি এখানে অ্যাকাউন্টের ধরন আমরা এখানে দিব হচ্ছে ১ম এ যে অ্যাকাউন্টের মালিকানা রয়েছে সেখানে আমি দিয়ে থাকি সবসময় যদি অ্যাকাউন্টের ব্যক্তি সে নিজের আইডি কার্ড দিয়ে যদি কোনো ধরনের নগদ বিকাশ থাকে তাহলে নিজ দেব। হিসাবের নামও তার নামটা দেব। এখানে অনেক সময় আমরা কনফিউজ হয়ে থাকি। এখানে আমি যদি বাহিরের কেউ হই, তার পরিবারের সদস্য হই, তাহলে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন পরিবারের সদস্য, নিকট আত্মীয়, অন্যান্য। আমি এখানে নিজের হলে নিজ দিয়ে এবং নিজের আইডি কার্ড থেকে দেখে তার নামটা হিসাব নামে লিখে দিই। ঠিক আছে? ব্যক্তির নামটা আরকি। তারপরে আমি এখানে এ আর কিছু দেই না। মোবাইল নাম্বারের অপশন আসবে। তো আমরা বেশিরভাগই এখানে ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে যারা নগদ করে তাহলে এমএফএস মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এখানে ক্লিক করে দিয়ে থাকি। ঠিক আছে? তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আমি ১০ বার উপরে চেক করি যাতে করে ভুল না হয় আরকি। ঠিক আছে? সেটা পরবর্তীতে একটা বড় একটা বোঝা হয়ে আমাদের সামনে দাঁড়াবে ভুল হলে। সেজন্য আমরা ভুল যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি এটা পূরণ করে নিব। তো আপনারা বুঝতে পারছেন আমি যেগুলাতে ঝামেলা পাইছিলাম সেগুলো আপনাদেরকে বলছি। অ্যাকাউন্টের নাম যদি নিজের হয় নিজের দিবেন। যদি অন্য কারো হয় তাহলে অন্য কারো নাম এখানে হিসাব নামও দিতে হবে। তো আমি ব্যক্তির নিজের নামটা হিসাব নামও দিব। তারপরে এইখানে অ্যাকাউন্টের নামে নিজ দেব। এখানে নিজ দিয়ে এখানে নিজের আইডি কার্ডে যে নামটা আছে সেটা আমি এখানে দিব। আর এখানে হচ্ছে এমএফএস এর ধরনটা হচ্ছে নগদ নাকি বিকাশ সেটা এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে আমি মোবাইল নম্বরটি দিব। ঠিক আছে? এই হচ্ছে অ্যাকাউন্ট নিয়ম। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নমিনির তথ্য। আপনি যদি নমিনির তথ্য দিতে চান তাহলে আপনি এখানে টিক মার্ক থাকবে। আর যদি এই যে এখানে দেখুন নমিনির তথ্যের উপরে হ্যাঁ অথবা না লেখা আছে। আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান? তাহলে হ্যাঁ দিলে হ্যাঁ দিবেন, যদি দেন। যদি না দেন তাহলে না দিবেন। ঠিক আছে? তো আমি বেশিরভাগ নমিনির তথ্য দিয়ে থাকি। কোনো ধরনের যাতে পরবর্তীতে সমস্যা না হয় সেইজন্য। ঠিক আছে? তো আমরা অনেক সময় নমিনির তথ্য না দিয়ে প্রিন্ট করি। প্রিন্ট করার পরে কাস্টমার বলে যে, "আমার নমিনির পিছনে কোনো তথ্য আসে নাই কেন?" সেজন্য আমি এটা ঝামেলাটা এড়িয়ে যাওয়ার জন্য আমি এখানে হ্যাঁ দিয়ে নমিনির তথ্যগুলো দিয়ে থাকি। ঠিক আছে? তো আমি এখানে নমিনির তথ্য দিয়ে দেব। নমিনির তথ্য দেওয়ার সময় এখানে জন্ম নিবন্ধন দিতে পারবেন এবং আইডি কার্ডও দিতে পারবেন। তো আমি সম্পূর্ণ নাম বাংলা, ইংরেজি, তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপরে জন্ম তারিখ, এখানে ক্যাপচা কোড, তারপরে এগুলো মিলিয়ে তারপর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে উনার ছবি, উনার স্বাক্ষর এগুলো দিয়ে তারপরে ওই যে ঠিকানাটা রয়েছে, ঠিকানা যদি একই রকম ঠিকানা থাকে নমিনি এবং তার এই যে প্রার্থী, তারা দুজনের একই ঠিকানা হলে তাহলে আমি এখানে টিক মার্ক দিয়ে এটা ওকে করে ফেলি। ঠিক আছে? তো আমি এটা একটু করে নিব। আপনারা একটু ওয়েট করেন। যোগ্যতার অন্যান্য তথ্য এগুলো দেব। এগুলাতে খুবই কেয়ারফুল থাকবেন কারণ এখানে খুব হুঁশিয়ারের সাথে দিতে হয় এগুলা। এখানে যদি আপনি ভালোভাবে তথ্যগুলো না দিতে পারেন তাহলে আপনার ফাইলটা অনেক সময় রিজেক্টের দিকে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা খানার সদস্য সংখ্যা, তার পরিবারের কতজন সদস্য রয়েছে আমরা সেটা এখানে দিয়ে দেব। আমাকে বলছে ৭ এর বেশি রয়েছে। তো আমি দিয়ে দিলাম। খানার শিশু সংখ্যা আছে কিনা? তো এখানে আমি 0 তে দিলাম। শিশু সংখ্যা নাই। সরি, খানার শিশু সংখ্যা ২ আছে। তারপরে খানা প্রদানের বয়স কত হবে? তো খানা প্রদানের বয়স ইতিমধ্যে যতটুকু রয়েছে আরকি। তারপর আমরা খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি, তো নিরক্ষর। তারপরে স্ত্রী অথবা স্বামীর সর্বোচ্চ ডিগ্রি নিরক্ষর। তারপরে খানার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি হিসাবে নিয়োজিত আছে কিনা? কোনো কাজে করেন না, এরকম এখানে দিয়ে দিলাম। তারপর আপনার খানার সকল সদস্য মালিকানা দিন, মোট জমির পরিমাণ কত? আমি ওখানে দিয়েছিলাম ৫ একর বা তার কম। এখানে দেখা যাচ্ছে ৫০ একর বা তার কম। ঠিক আছে? তাহলে আমি কোনো জমি নাই সেখানে দিলাম না। উপরে যেটা একেবারেই কম আছে সেখানে দিয়ে দিলাম। 0.50 তে দিয়ে দিলাম। তারপরে এখানে গত ১ বছর আপনার খানার বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করছে কিনা? করছে কি? তাহলে আমি এখানে না তে দেব। আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি? সেটা আমি খড় বা বাঁশের দিয়ে থাকি। উম যার যেরকম আছে কিন্তু অনেক সময় দেখা যায় কি যদিও আপনি সবগুলা যদি ভালো ইট পাথর দিয়ে থাকেন, ইটের অথবা ভালো এই সুশিক্ষিত ব্যক্তি ডিগ্রি পাস করেছে এরকম যদি সবগুলাই এরকমই দেন তাহলে দেখা যাচ্ছে কি উনি ডিগ্রি পাস করলে
উনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাহলে তো উনি চাকরি-বাকরি করতে পারছে, পেনশন আসবে। আর এদিকে যে আপনি ঘরটা বিল্ডিং হলে তাহলে আপনার এরকম ভাতার তো কোনো প্রয়োজনই হয় না। এগুলো গরিবদের জন্য, এগুলো একেবারেই নিম্ন শ্রেণীর যারা রয়েছে তাদেরকে বেশিরভাগ দেওয়া হয়। আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে? তো আমি নাতে দিলাম। তারপরে আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে? এখানে কিন্তু একই কথাই বলা হয়েছে খাবার ঘর, রান্নাঘর, রান্না কিচেন ঘর আরকি। তারপরে খাবার ঘর আলাদা আছে কিনা? আমি এখানে বেশিরভাগই না দিয়ে থাকি। এই ২ টা প্রশ্ন একই রকমের কাছাকাছি আরকি। আপনার খানায় খাবার পানির উৎস কি? তো আমি এখানে দিয়ে থাকি ঝরনা বা নদী। তারপরে এখানে টিউবওয়েল এবং যদি সাপ্লাই এগুলো দিলে তো অনেক সময় দেখা যায় কি একটু বড়লোকের ভাব দেখা যাচ্ছে। সেজন্য এখানে দিলাম না। ঝরনা বা নদী দিলাম। তারপরে এখানে আমি খাস বা ঝুলন্ত দিলাম। খানার সদস্যগণ কি ধরনের পায়খানা, টয়লেট ব্যবহার করে? আমি খাসা অথবা ঝুলন্ত। তারপরে আপনার খানার মালিকানাধীন নিয়ে পরিসম্পদগুলোর কোনটি আছে? এখানে একাধিক উত্তর রয়েছে। আমি এখানে মোবাইল ফোন দিয়ে থাকি। মোবাইল ফোন তো সবার কাছেই রয়েছে। তারপর আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি? তো আমি আমার প্রধান ঘরের ছাদ সেম ভাবেই থাকে বাঁশ বা খড় দিয়ে তৈরি। তারপরে ঘরের সংখ্যা আমাদের এখানে ঘরের সংখ্যা হচ্ছে ১ টা। তো আমি এখানে সবগুলো ওকে রেখে তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব। ঠিক আছে? সাবমিট বাটনে ক্লিক করলে এখানে লেখা আছে কনফার্ম জমা দেওয়ার নিশ্চিতকরণ। ঠিক আছে? তারপর নিশ্চিতকরণ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি কিন্তু হয়ে গেছে অলরেডি। দেখুন আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। আপনার যা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি নম্বর দিয়েছে। আপনার আবেদন স্থিতি ট্র্যাক করতে আপনার ট্র্যাকিং আইডি সংরক্ষণ করুন, আবেদন ডাউনলোড করুন। ঠিক আছে? আমি এখানে আবেদন ডাউনলোড করে নিলাম। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে কাস্টমারকে প্রিন্ট করে দিবেন। আশা করি কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং